আন্দোলন ভারতে বিজেপির মতো সরকারের শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন, ছাত্রদের দাবি মেনে নিয়েছেন। ককরোচ জনতা পার্টি আগামী দিনে আমার ভারতবাসীর জন্য নতুন বার্তা নিয়ে তারা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করছে। এই বিষয়টাকে মোহাম্মদ মাসুদ তালুকদার অ্যাডভোকেট জাহিদুল ইসলাম কিভাবে দেখছেন? জনাব মাসুদ তালুকদার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। আমাকে বলছেন? হ্যাঁ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? এখন দেখা এখন শোনা যাচ্ছে? আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি বলছি তাহলে এই যে ভারতের 10 দিনের আন্দোলন, বিজেপির মতো সরকারের শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন এবং মিস্টার মোদী নিজের পদক্ষেপ নিয়ে আন্দোলনকে এখন সাময়িকভাবে থামিয়েছেন। কিন্তু ককরোচ জনতা পার্টি বলছেন ভারতবাসীর যে দুর্দশা, এই দুর্দশা আগব থেকে মুক্তির জন্য, বিশেষ করে গণতন্ত্রের হোঁচট খাচ্ছে ভারত, অর্থনীতির দুরবস্থা, বেকার সমস্যা তীব্রতর। আগামী দিনে বিজেপি দল সরকারের কাছে কি কি চ্যালেঞ্জ রয়ে গেছে এবং ককরোচ জনতা পার্টি কি রাজনীতির মঞ্চে আসার বার্তা দিল? জনাব মোহাম্মদ ধন্যবাদ নজরুল ভাই। আমি সংক্ষেপে বলি, আসলে পৃথিবীতে যে কোনো মানে মানে গণতান্ত্রিক বিপ্লব, এটা ঠিক। আসলে শুরু হয় একটা সাধারণ ইস্যু। যেমন আমরা হ্যাঁ, ফ্রান্স যে গণবিপ্লব যে ফ্রান্সে যে গণতান্ত্রিক বিপ্লব হয়েছিল, সেটা কিন্তু আমরা শুরু হয়েছিল রুটিন দাবি হ্যাঁ, নিয়ে। এবং হ্যাঁ, বাংলাদেশে আমরা দেখতে পাই সেটা শুরু হয়েছিল আপনার কোটা সংস্কার, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন। যেহেতু এটা ভারতের যে দাবিটা ছিল কংগ্রেস পার্টি, সেটা কিন্তু ভারতের যে আপনার মেডিকেল ভর্তির ক্ষেত্রে, সরকারি মেডিকেলে ভর্তির ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁস, এবং দীর্ঘদিন থেকে ভারতে আপনার এই ধরনের প্রশ্নপত্র ফাঁস হচ্ছিল। এখানে একটা দেখা বিজেপি রাজনীতিটা টিকে আছে দুর্নীতি আর সাম্প্রদায়িকতার উপরে। ঠিক। এবং এই প্রশ্নপত্র ফাঁস গুলো তো আর বিনা পয়সা হয় না। এখানে বিভিন্ন আরএসএস এবং বিজেপি বিভিন্ন সাম্প্রদায়িক শক্তি হ্যাঁ, নেটওয়ার্কের মাধ্যমে, হ্যাঁ, ফলে যে সবচেয়ে ভিকটিম হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীরা এবং যুবকরা, তরুণরা। এবং এই সাধারণ ছাত্রছাত্রী, যুবক, তরুণদেরকে কেন্দ্র করে আসলে কংগ্রেস পার্টি, এটা আমরা সবাই জানি যে আসলে ছাত্ররা কখনো আন্দোলনে ব্যর্থ হয় না, এবং ওরা খুব সংগঠিতভাবে এবং সেখানে বিশ্বের প্রধান বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস খুব যৌক্তিকভাবে সমর্থন দিয়েছিল। এবং ভারতে একটা যেহেতু একটা গণতন্ত্রের একটা ঐতিহাসিক ধারা আছে, ফলে বিজেপি আর শেখ হাসিনার মতো আর সে ধরনের ভয়ানক ক্র্যাকডাউনে যায় নাই, যে হ্যাঁ, আপনার পুলিশ, বিডিআর, আর্মি, হেলিকপ্টার, জি, এইসব জিনিসগুলাকে বিজেপি সরকার ব্যবহার করে না, এটা শেখ হাসিনা করেছে। হুম, এখানে এটা একটা ভালো দিক যে তারা ক্র্যাকডাউনে না গিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের দাবিকে মেনে নিয়েছে, কংগ্রেস পার্টির দাবিকে মেনে নিয়েছে। হুম, আসলে এটা আরেক ফোরামে আমি আপনার সাথে অনেকটা আলাপ। উপমহাদেশের শিক্ষা ব্যবস্থার মূল বড় কি আপনি এইভাবে চিন্তা করেন যে ব্রিটিশ ইন্ডিয়ার জিডিপি ছিল সারা পৃথিবীর 25% জিডিপি। হ্যাঁ, সে ধরনের উৎপাদন ব্যবস্থা এবং অবকাঠামোর উপরে শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়েছিল। যেমন আপনার গুরুগৃহ শিক্ষা ব্যবস্থা, আশ্রম শিক্ষা ব্যবস্থা, মক্তব শিক্ষা ব্যবস্থা, পাঠশালা শিক্ষা ব্যবস্থা, ওই শিক্ষাগুলো ছিল। এবং হ্যাঁ, বিভিন্ন গ্রাম ভিত্তিক কৃষি এবং ডেভেলপমেন্ট হয়েছে। কিন্তু ব্রিটিশ এখানে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শিক্ষা ব্যবস্থার মূল অগ্রাধিকার ফোকাসটাই থাকে যে লোক তৈরি করে যারা চিন্তা চেতনায় তারা হবে ব্রিটিশ, এবং তারা অ্যাকচুয়ালি ব্রিটিশের হবে কেরানি। আপনি প্রাচীন ভারত বা মধ্যযুগে ভারতের শিক্ষা ব্যবস্থাকে এখানে কেউ চাকরি করবে এই ধরনের লক্ষ্য নিয়ে কোনো শিক্ষা ব্যবস্থা ছিল না। কিন্তু ব্রিটিশের যে শিক্ষার যে ফিলোসফিটা ছিল যে সরকারি চাকরি সরকার মানে পড়াশোনা করবে, ইংলিশ জানবে, তারপর সরকারি চাকরিতে ঢুকবে। ফলে শিক্ষা ব্যবস্থার যে দুরবস্থা, এটা তো রয়েছে। যেমন বাংলাদেশে গত কয়েক বছরে
সরকারি বেসরকারি খাতে ব্যাপক বিশ্ববিদ্যালয়ের আপনি সম্প্রসারণ আপনি হয়েছে। কিছুক্ষণ থাকুন, আমি আমি জনাব মাসুম এটা অনুসরণ। আমি অ্যাডভোকেট এ কে এম বদরুল স্যারকে পেয়েছি। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা, আপনি আরো বলুন, আর 2 মিনিট বলেন। জনাব মোহাম্মদ মাসুম, আপনি বলেন, আরো 2 থেকে 3 মিনিট বলেন। হ্যাঁ, জি। আমাদের দেশে গত কয়েক বছরে যেভাবে হ্যাঁ। আপনার সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, সরকারি বেসরকারি পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ব্যাপক সম্প্রসারণ হয়েছে, হ্যাঁ। ফলে এখানে দেখা যাচ্ছে যে আপনার গ্রাজুয়েট বাইর হচ্ছে, মাস্টার ডিগ্রি বাইর হচ্ছে, ইঞ্জিনিয়ার বাইর হচ্ছে, বিবিএ এমবিএ বাইর হচ্ছে, কিন্তু জব মার্কেটে দেখা যাচ্ছে যে তারা আসলে চাকরি পাচ্ছে না। ফলে এই যে একটা গ্যাপ, সেই গ্যাপটা একটা বড় সংকটের কারণ। এখন এটা দীর্ঘ আলোচনার বিষয়, গবেষণার বিষয়, যে বাংলাদেশের কৃষি, শিল্প এবং সেবা খাত নিয়ে অর্থনীতি, তার চাহিদার আলোকে কিভাবে আমাদের শিক্ষানীতিটাকে ঢেলে সাজানো যায়, সেটা একটা বিগ চ্যালেঞ্জ। আসলে আবারও বলি যে আসলে ককরোচ পার্টির আন্দোলন এটা আসলে একটা ওপেনার। এটা বাংলাদেশেও হতে পারে, আবারও হতে পারে, নেপালও আবার হতে পারে। নেপাল আপনার জানান কিছুদিন আগে জেনজিরা আবার মাঠে নেমেছে। অর্থাৎ নেপালে একটা রাজনীতির রূপান্তর দেখেন, যে জেনজি সরকারকে ক্ষমতায় এনেছে এবং 100 দিন পর এখন সরকারের পারফরমেন্স ইভালুয়েশন করছে, পারফরমেন্স মূল্যায়ন করছে। আমাদের দেশে জুলাই বিপ্লব হয়েছে, সেটাকে আমরা পুরোপুরি আসলে একটা আন্দোলন দিয়ে বা বিপ্লব দিয়ে সবকিছু আসে না। জুলাই বিপ্লবকে আমরা পুরোপুরি কাজে লাগাতে পারিনি, এবং আমাদের এটা মনে হচ্ছে যে একটা বিপ্লব আসন্ন। এবার বাংলাদেশে যে বিপ্লবটা হবে কৃষক শ্রমিক সাধারণ মানুষের নেতৃত্বে, সেখানে একটা পরিবর্তন আসবে। আর ধরেন কেউ মাসুম ভাই, বিদেশে মাসুম ভাই, আপনার, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভারতে মানে সাধারণ মানুষ, গণমানুষের অর্থনৈতিক এবং রাজনৈতিক কাঙ্ক্ষিত মুক্তি সেই জায়গাটা পাচ্ছে না, স্পেসটা পাচ্ছে না। এটা কি একটা একটা বড় ধরনের কারণ আপনার আলোচনায়? জি। অবশ্যই অবশ্যই এটাই তো আসল জিনিস। হুম। আপনার এটাই তো আসল কথা, যে আমাদের বাংলাদেশে দিয়ে আমি ব্যাখ্যা দিই। যেমন বাংলাদেশে কি হয়েছে, আমল 16 বছরে বাংলাদেশের 80% কৃষক শ্রমিকের কোনো পাত্তাই ছিল না। না, এবং কোনো স্পেস। জুলাই বিপ্লবের পরে জি। একটা নির্বাচন হলো, সেই নির্বাচনের মাধ্যমে আরেকটা বুর্জোয়া দল ক্ষমতায় আসলো। আজকে হ্যাঁ। দেখেন যে 5 মাস হয়ে গেল সরকারের, এই 5 মাসে জিনিসপত্রের দাম কত বেড়েছে। আপনার ঘর বাড়ি, কল কারখানা, সার কারখানা, সব জায়গায় গ্যাসের সংকট, আপনার দেশে বিনিয়োগ নাই, চাকরি বাকরি নাই, আসলে ব্যাংকিং খাতের দুরবস্থা। অর্থাৎ অর্থনীতি, জুলাই বিপ্লবের ফসলটা এদেশের মানুষ পায়নি। এক জুলাই বুর্জোয়ার আগস্ট হাত থেকে আরেক বুর্জোয়ার ক্ষমতা গিয়েছে। নন পলিটিক্যাল গভর্নমেন্টকে সেট দেওয়া কি বড় ধরনের রাজনৈতিক একটা ডিসিশনের রং ছিল? একটা নন পলিটিক্যাল গভর্নমেন্টকে একটা দেশ পরিচালনা করার জুলাই আগস্টের পরে? এটা অবশ্যই অবশ্যই এটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট, এটা আমরা বারবার বলেছি, যে এমন কিছু লোককে ক্ষমতা আনছে তারা আসলে এনজিও ব্যবসায়ী। এরা বিপ্লবকে ওন করে না, বিপ্লবে ছিল না, বিপ্লবকে ওন করে না, কি উৎসব ছাড়া। না। তো সেটা বারবার একটা দাবি উঠেছিল যে একটা বিপ্লবী সরকার করা। যে রাজনৈতিক দল, ছোট বড় মাঝারি, যে সমস্ত রাজনৈতিক দল জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিল, শেখ হাসিনা আওয়ামী বাকশালী চক্রের যে সরকার, তার বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন করেছিল, তাদেরকে নিয়ে একটা দীর্ঘমেয়াদী বিপ্লবী সরকার করা এবং হ্যাঁ। একটা বিপ্লবী সংবিধান করা। জি। সেটা না গিয়ে আমরা একটা এনজিও সরকার, এনজিও নির্ভর সরকারের কাছে গেলাম। তারা একটা নামমাত্র নির্বাচন দিয়ে চলে গেল। অর্থাৎ বুর্জোয়ার কাছে ক্ষমতা ছিল, বুর্জোয়ার কাছে আসলো, কিন্তু কৃষক শ্রমিক মেহনতি মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন নাই। আপনি প্রথম আলো পত্রিকায় দেখবেন মানুষের কথা কিছু ছোট ছোট আপনার সাধারণ মানুষের কথা ছাপবে। ঢাকা শহরে কতগুলো শ্রমের হাট আছে, সে শ্রমের হাটে দেখেন যে অর্ধেক মানুষও কাজ পায় না, আর বাকি অর্ধেক অর্ধেক মানুষ কাজ পায়, আর বাকি অর্ধেক আপনার কাজ না পেয়ে বাসায় ফিরে যায়, খেয়ে না খেয়ে দিন কাটায়। কৃষক ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, বেকার কর্মসংস্থান পাচ্ছে না, সাধারণ মানুষ খাদ্য নিরাপত্তা নাই। তো এটা তো জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল না।
একটা অর্থনীতি আজকে সার্বিক সংকটের ভিতর দিয়ে যাচ্ছে। এটা তো জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল না। আচ্ছা, আমি এই জন্য আমি এমন একটা সরকার দরকার যে সরকারে আপনার আমি কৃষক শ্রমিক মেহনতি মানুষের একটা আমি তিনটা মুখ্য ভূমিকা থাকবে সেই সরকারের শাসন এবং জি, অর্থনৈতিক পরিকল্পনায়। তাহলে একটা দেশের সার্বিক জি, উন্নয়ন আশা করা যায়। এই প্রচলিত বুর্জুয়া দল দিয়ে আসলে দেশের উন্নয়ন হবে না। এরা ওই এদের ফিলোসফি লুটপাট করা খাওয়া। রাইট। আমি আপাতত একটুকি বলি। আচ্ছা, আমি আপনাকে আমাদের 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আমার মাসুম দর্শক, মেহনতি মানুষের নিয়ে আপনার চিন্তা করেন, আপনার কর্মসূচি আমাদেরকে ইন্সপায়ার করে। চট্টগ্রাম থেকে শহীদ ইসলাম দুলদুল লিখতেছেন, মোহাম্মদ মাসুম যেটা বললেন, প্রথমত ভারতের কথা, ভারতের বিজেপি গভর্নমেন্ট শহীদুল ইসলাম দুলদুল মাত্রায় সে কর্পোরেট দুর্নীতির সাথে ইনভলভ হয়ে গেছে, কর্পোরেটের স্বার্থটাকেই সবচেয়ে মুখ্য ভাবে দেখে। সাধারণ মানুষ গণমানুষের স্বার্থ এবং ছাত্রদের যে আকাঙ্ক্ষা চাওয়া পাওয়াটাকে সেটা বিজেপি পূরণ করতে ব্যর্থ হয়েছে, এই জন্য ছাত্র আন্দোলন। পাশাপাশি ভারতে গেরুয়া একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য অপপ্রয়াস চলছে, হিন্দুত্ববাদী রাষ্ট্র, সেটা সম্ভব নয়। ভারতে 140 কোটি জনগোষ্ঠীর মধ্যে 40 কোটির উপর মানুষ সংখ্যালঘু সম্প্রদায় আছে। ভারতকে গেরুয়া রাষ্ট্র করা সম্ভব। এবং এই যে কর্পোরেট মাফিয়াদের একটা সরকারও ভারতে চলছে, এই মাফিয়া সরকারের বিরুদ্ধে ভারতের সাধারণ জনগণের সামনে জেগে উঠবে। আপনি এই দুটো বিষয়ে 3 থেকে 4 মিনিট কথা বলুন, মৌলিক আলোচনা আপনি আলোচনা করুন, তাত্ত্বিক নয়। জি, যেন জি বলেন। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক চাষি ভাই, জি, আপনাকে অভিনন্দন। আপনার চ্যানেলের সকল কলা কৌশলী জি, এবং এই আজকের এই আলোচনায় অংশগ্রহণকারী সম্মানিত আলোচক বৃন্দ এবং যারা দেখছেন দেশ বিদেশে সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভরাত্রি। আসলে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমাদের বাংলাদেশের ঝুঁকিপূর্ণ একটা পরিবেশ দীর্ঘ বেশ কয়েক বছর যাবৎ আমরা উপলব্ধি করে আসছি। চলমান অবস্থাও নতুন সরকারের প্রায় বছর 1.5 বছর গত হয়ে গেছে। এখনো পর্যন্ত আমাদের দেশে দোদুল্যমান অবস্থা, বিশেষ করে মানবাধিকার লঙ্ঘনের দিকে, বিশেষ করে আরো দ্রব্যমূল্য এবং মানুষের কর্মসংস্থান, বিশেষ করে শ্রমিক শ্রেণী যারা দিনমজুর, তাদের অত্যন্ত দুরবস্থা চলছে। আর সাধারণ মানুষের ভয়াবহ অবস্থা, বিশেষ আমি মনে করি এই নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের। তো সেখানে আমাদের দেশেও মোটামুটি একটা চলমান দুর্ভোগ চলছে। এর মধ্যে দিয়ে কোন রকম সরকারি কর্তৃপক্ষ যথার্থ চেষ্টা করছে এটাকে নিয়ন্ত্রণে আনার জন্য এবং ভালো ব্যবস্থা নেওয়ার জন্য। এর মধ্যে দিয়ে বিশ্বের অন্যান্য দেশে যে বিভিন্ন যুদ্ধ হাঙ্গামা এগুলার পাশাপাশি ইদানিং আজকে কিছুদিন যাবৎ আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতেও একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। তো সুতরাং ভারত, বাংলাদেশ, পাকিস্তান, বার্মা, নেপাল, ভুটান, এশিয়া মহাদেশের রাষ্ট্রগুলোর সাথে আমাদের সমন্বয়, সম্প্রীতি এবং প্রত্যেক দেশের মধ্যে যদি একটি শান্তি অবস্থান করে, তাইলে প্রতিটা দেশের জন্য এটা একটা মঙ্গল। আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেহেতু ভারতও এখন একটা হিমশিম অবস্থা, রাষ্ট্রীয় সমস্যা। আর বিশেষ করে এখানে তরুণ এবং যুব ছাত্র ছাত্রীরা আন্দোলনে নেমেছে। ওখানে ওদের সাথে সম্পৃক্ত আছেন বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন মানবাধিকার সংগঠন, বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, সাহিত্য এবং ক্রীড়া সংগঠন, এবং কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে যে বৈদেশিক কিছু হাতও এখানে কাজ করছে। তো সেই সুবাদে আমি মনে করি ভারত কর্তৃপক্ষ, বিশেষ করে সরকার কর্তৃপক্ষ
যে টলমল অবস্থা, এখন মনে হচ্ছে আন্দোলনের যে এই পরিস্থিতি প্রতিদিন দিন দিন এটা একটা ভয়াবহ পরিস্থিতি আকার নিচ্ছে। এই যে মুহূর্তটা, আমি গত টকশোতে আপনার এখানে বলেছি যে তরুণ এবং যুব, বিশেষ করে ছাত্ররা, এরা হচ্ছে একটা জাতির জন্য প্রধান চালিকা শক্তি। এদের আকাঙ্ক্ষা অনেক কিছু, এরা উদ্যমী, এরা সৎসাহসী, এরা আত্মপ্রত্যয়ী, আত্মবিশ্বাসী, পারস্পরিক বিশ্বাসী, এরা প্রেমময়ী এবং এরা অত্যন্ত আবেগী এবং অত্যন্ত চঞ্চল। তো এদের মধ্যে যে আদর্শতা এবং সততা আছে এবং কর্মপ্রচেষ্টা এবং বিশ্বাস আছে, সেটাকে স্বীকৃতি এই এতগুলা বৈশিষ্ট্যের অধিকারী যারা, এরাই সত্যিকার অর্থে জাতির প্রধান চালিকা শক্তি। ওদের মধ্যে যে মেধা কাজ করতেছে, যেহেতু এখন ডিজিটাল ড্রাইভ, এখন পৃথিবীর প্রত্যেকটা প্রযুক্তি কারণে ছাত্রছাত্রীরা এবং তরুণ যুবরা আগেকার মানুষের তুলনায় এখন অনেক ফাস্ট। মেধা শক্তি দিয়ে, জ্ঞান অর্জনের দিক দিয়ে তারা কিন্তু অনেক কিছু ভালো আমি মনে করি বুঝে। সেই ক্ষেত্রে এই প্রধান চালিকা শক্তিকে একটু অন্ততপক্ষে স্যাক্রিফাইস মেন্টালিটি নিয়ে, বিশেষ করে যারা দেশ পরিচালনা করবে, তাদের ভাবা উচিত বলে আমি মনে করি। প্রত্যেকটা দেশের মধ্যে কূটনৈতিক এবং রাজনীতিবিদ এবং সমাজসেবক, বুদ্ধিজীবী আছেন। এদের মধ্যে এমন কোন বা উপরস্থ সরকার পক্ষের এবং জাতির যে আপনি আমার এই প্রধান শক্তিকে, আমি আপনাকে বলি, জি ভারত হলো 70টার উপরে ভাষা আছে এবং 60-এর উপরে ধর্ম আছে এবং 37টি ধর্ম ভারতে একেবারে প্রচলিত। এইটা বৈচিত্র্যময় ধর্ম ব্যবস্থা এবং সংস্কৃতির ধর্ম। এখানে বিজেপি মূলত হিন্দুবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য একটা অপপ্রচার চালাচ্ছে। তো ভারতের মতো জায়গায় 40 কোটি মাইনরিটিকে উপেক্ষা করে হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করা কি সম্ভব? পাশাপাশি দ্বিতীয় হলো যে তারা, ভারত সরকার কর্পোরেটের উপর অতিমাত্রা ঝুঁকে পড়েছে। কারণ কর্পোরেট থাকলে বিশাল অর্থের সংস্থান পাওয়া যায়, ক্ষমতা চর্চা অবাক করা যায়। এই হিন্দুত্ববাদী রাষ্ট্র করা, মানে জনগণের জনমুখী অর্থনৈতিক এবং শিক্ষা সংস্কৃতি মূলক কর্মকাণ্ডের বাইরে বিজেপি চলে গেছে। জনগণের ওপর অবনমিত, জনগণের চাহিদার বিপরীত তাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণের জন্য তারা নানান ধরনের বিশেষ করে জনকল্যাণ বিমুখী কর্মসূচি তারা চালু করছে, জনগণ যেটা প্রত্যাশা করছে না। পাশাপাশি হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তো বিজেপি যে রাস্তায় হাঁটছে, জনগণ তার উল্টা রাস্তায়। এই দুয়ের সংঘর্ষ তো অনিবার্য, সংঘর্ষ হবেই এবং ভারতের আগামী দিনে গণতন্ত্র আরো ঝুঁকির মধ্যে পড়ে যাবে। এ ব্যাপারে আর 1-2 মিনিট বলেন, এরপরে আমি অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুল ইসলামের কাছে আসছি। অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুল ইসলাম, আপনারা 1 থেকে 2 মিনিট বলেন। জি বলুন, বলেন। কে বলবেন নজরুল ভাই? আমি শহীদুল ইসলাম দুলদুল, আপনি শুনতে পাচ্ছেন? ও জি জি, আমি শুনতে পাচ্ছি। আপনি আর 1 থেকে 2 মিনিট বলেন বলেন। আমি আচ্ছা, ঠিক আছে। আপনি এখন এখন প্রশ্নটা কি আমাকে করছিলেন? হ্যাঁ, আপনাকে। ধন্যবাদ। চাষি ভাই, আপনি বারবার বলে আসতেছে আপনার এই আলোচনা এবং টকশোর মধ্যে দিয়ে, আবারও বলতে চাচ্ছি, সেটা হচ্ছে কি যে আসলে ধর্মীয় যে অবকাঠামো, সেটা যদি এখানে রাজনৈতিক ভাবে অথবা সরকারি মানে এই প্রভাবে যদি এটা প্রভাব বিস্তার করে, তাহলে কিন্তু এটা ভয়াবহ একটা রূপ ধারণ করবে। কারণ যে ভারতবর্ষে বহু আদিকালের কাহিনী আমরা আমাদের জানা আছে, এখানে অনেক চেষ্টা করেছিল বিভিন্ন তাদের বর্তমান যে যে মানে ধর্ম কার্যক্রম তারা চালাচ্ছে, সেটা দিয়েও তারা কিন্তু একসময় এ ধরনের আধিপত্য চালানোর চেষ্টা করছিল। কিন্তু এখানে বিশ্বাস এবং নিয়তির খেয়াল বলে একটি কথা আছে। সৃষ্টিকর্তা প্রত্যেক মানুষকে, হ্যাঁ, এখানে দুনিয়াতে পাঠিয়েছেন কোন ধর্মকে মানে মানে অবিচার এবং অন্যায়ভাবে মানে ক্ষুব্ধ করার মতো মানুষের মন মানসিকতা সৃষ্টি না করে সেই দিকে বারবার বারবার তাগিদ দিয়েছেন। কোরআনও দিয়েছেন, বাইবেলও দিয়েছেন, ত্রিপিটকও দিয়েছেন। তো সুতরাং যদি ওনারা ওই দেশের মধ্যে যদি এই ধর্মীয় সাম্প্রদায়িকতা যদি যদি এরা যদি এটা নিয়ে যদি খেলতে চায়, তাহলে এটা কোনোদিন তারা সফলতা অর্জন করতে পারবে না। এই অতীতের ইতিহাস থেকে আমাদেরকে বুঝে নিতে হবে। হয়তোবা কষ্ট দেবে,
হ্যাঁ ঝামেলা করবে এবং বিভিন্ন রকমের বিভ্রান্তি হবে। মুসলমানদের উপর হয়তো অত্যাচার অবিচার এগুলা করে আসতেছে এবং হয়তো আরো জোরদার করতে পারবে, যেহেতু সরকারি ক্ষমতায় ওরা আছে। সেজন্য আমি 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 মনে করি যে এখানে নিয়তির খেয়াল বলে প্রকৃতির খেয়াল বলে একটি কথা আছে। সৃষ্টিকর্তার ইচ্ছা যখন হয়ে যাবে তখন দেখা যাবে যে এখানে কিন্তু অন্যায়ের বিপক্ষে একটা সুন্দর রায় চলে আসবে। এটা জি। যুদ্ধের মাধ্যমে হোক, এটা হ্যাঁ, কি বলে যে যে কোনো মাধ্যমে হোক, যে হ্যাঁ, এটা সৃষ্টি হবে। অতএব হ্যাঁ, আমি মনে করি এখানে হ্যাঁ একতরফা হ্যাঁ ধর্মীয় ধর্মীয় যে দাবানল চালাবে, যে হ্যাঁ। মুসলিম বলেন বৌদ্ধ আপনাকে বলেন খ্রিস্টান বলেন। আমি ধরতে পারছি যদিও আপনার চারজন আছেন, প্রত্যেকের কথা বলার একটা জায়গা দিতে হবে। আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা থানু। আমি আরেকটা সেশন করব, পরে আরেকটা সেশনের দিকে যাব। অ্যাডভোকেট জাহেদুল ইসলাম, আপনি ভিডিওটা ক্লিয়ার করে নিন। নিয়েছেন? জি। ভারতে মাসুমকার আলোচনায় ব্রিটিশ শাসিত ভারতে প্রবৃদ্ধি ছিল উল্লেখযোগ্য, মানে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ছিল, সম্পদ সম্পত্তির প্রাচুর্য ছিল এবং ভারতবর্ষ রয়েছিল, এবং সেখান থেকে ডাউনে চলে গেছে। এখানে গণমানুষের যে অর্থনীতির মুক্তি, সেই মুক্তি রাজনৈতিক দর্শন তারা পাচ্ছে না, এবং বিজেপি যে রাস্তায় হাঁটছে, জনগণের জনকল্যাণ বিমুখী রাস্তায় হাঁটছে বিজেপি। এটাকে ধর্মান্ধ একটা হিন্দুত্ব রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। জনগণের অর্থনৈতিক মুক্তিকে তারা একটা প্রায়োরিটি দিচ্ছে না, এবং যুব সমাজ তরুণ সমাজের মেধার বিকাশ মূল্যায়নের ক্ষেত্রে তারা অবমূল্যায়ন করছে। এই উপরে আগের দুজন আলোচকদের পরিপ্রেক্ষিতে আপনি আপনার বক্তব্য স্থান করবেন, সময় 2 থেকে 3 মিনিট। জি বলেন। এরপরে আমি ডক্টর কাজী মনিরুজ্জামান, আপনাকে সালাম জানাচ্ছি, আপনার কাছে আসবো। জি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতের ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের বাইরে থেকে তরুণ প্রজন্মের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মোদী সরকারের সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জের তৈরি হয়েছে। ভারতে জেনজির আন্দোলন স্থগিত বা সমাপ্তর ঘোষণা করা হয়েছে। দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত তরুণেরা বিক্ষোভ তুলে নেওয়ার ঘোষণা দেন, কারণ দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন এবং অতীতে যতগুলো প্রশ্নপত্র ফাঁস সহ শিক্ষার যে অবনতি ঘটেছে, সেখান থেকে আন্দোলনকারীদেরকে মোদী সরকারের পক্ষ থেকে অনেকগুলো বিষয় আশ্বস্ত করার কারণে তারা আপাতত বর্তমানে আন্দোলন সংগ্রাম শিথিল করার জন্য নমনীয় হয়েছেন। কিন্তু তার মানে এই নয় যে ভারতের আন্দোলন সংগ্রাম এখানে শেষ, এটা নয়। যেহেতু আমরা বেশ কিছুদিন আগে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখছি আন্দোলন শুরু হয়েছে, আশ্বস্ত করছে, আবার পরবর্তী শুরু হয়েছে, এভাবেই আন্দোলন ধাবিত হয়ে সরকার পতন হয়েছে। তেমনি নেপালও আন্দোলন শুরু হয়েছেন, পতন হয়েছেন। কিন্তু এই যুব সমাজ, তরুণ প্রজন্ম ভারতও তেমনি অবস্থান নিতে পারে। রাজনৈতিক প্রভাবের দিক থেকে বৃহত্তম একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল মোদী সরকার, কিন্তু তারা এখন চ্যালেঞ্জের মুখে তাদের দেশকে নিয়ে ভাবতেছে। এরপর আপনি যেটা বলছেন যে তারা হিন্দু রাষ্ট্র করার মতো একটা সম্প্রদায় রাষ্ট্র তৈরি করার প্রস্তাবন করেছেন। ভারত একটি বৃহত্তম রাষ্ট্র, এখানে প্রায় 37 থেকে 40-এর মতো প্রজাতি বসবাস করেন। সেই ক্ষেত্রে মাত্র 140 কোটির মতো জনগণ ওদের রাষ্ট্রে বসবাস করেন। সেইখানে সাধারণত 40 কোটি, 50 কোটি বা 20 কোটি হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু নিয়ে একটি রাষ্ট্র তৈরি করতে পারবেন না। কথা বলেন, আপনি স্টাডিতে থাকবেন। 143 কোটি 44 লাখ সামথিং ভারতের জনসংখ্যা, চীনের থেকে বেশি, প্রায় 144 কোটি। পাশাপাশি আপনাকে বলি, তাদের প্রধান টার্গেট কিন্তু মুসলিম কমিউনিটি। প্রায় আপনার 35 কোটি মুসলিম কমিউনিটি ভারতে আছে, পার্সেন্টেজ 16। মুসলিম নিধনে তারা প্রচন্ড ভাবে চারিদিকে ম্যাসাকার করে যাচ্ছে। এই দিল্লি অন্তর মন্তরেও মুসলিম কমিউনিটির ছেলেমেয়েরা যারা ছিল তাদেরকে বেপরোয়া হবে অ্যাটাক করছেন, তাদেরকে গ্রেপ্তার করছে জোর করে। মুসলমানরা কিন্তু তাদের টার্গেটেড, কারণ তাদের কথা হলো যে আমাদের থেকে 600 সাড়ে 600 বছর আগে মুসলমানরা ক্ষমতা আমাদের থেকে চিন্তা করে নিয়েছিল।
এই জন্য মুসলিম এই সাম্রাজ্যে আমরা মুসলিমদেরকে রাখবো না। এটা হলো এই গেরুয়া বিজেপির মূল মন্ত্র। আপনি একটু থাকুন, আমি আমি আপনি মনিজন ভাইয়ের কাছে কিছু দু চারটা কথা নিয়ে আসতেছি, আমি আরেকটা সেশন করবো। কারণ তাদের টার্গেট হলো মুসলিম নিধন করা, ভারতকে মুসলিম শূন্য করা। ডক্টর কাজী মনিজন ভাই, আপনি এখন শুনতে পাচ্ছেন? জি জি জি, শুনতে পাচ্ছি। বলছি যে দেখুন, বিজেপি টার্গেট আরএসএস কে দিয়ে সামাজিক ভাবে মুসলমানদেরকে টার্গেট করা। কারণ তাদের টার্গেট হলো 650 বছর আগে আমাদের শাসন মুসলমানরা কেড়ে নিয়েছিল আরব থেকে এসে, মধ্যপ্রাচ্য দেশে। এখন আমরা ভারতকে হিন্দুত্ববাদী রাষ্ট্র করব, এটা আমাদের মূল টার্গেট। এবং মুসলমানদেরকে এখান থেকে যারা থাকবে তারা স্বদেশে নির্বাসিত থাকবে, অথবা এখান থেকে তারা ভারত বাংলাদেশ চলে যাবে, পাকিস্তানে চলে যাবে। এখন ভারতের মুসলমানদের কথা হলো আমরা এখানে জন্মেছি, এটা আমাদের আদি ভূমি, আমরা এখান থেকে অন্য কোথায় যাব না। এবং ইন্ডিয়া আমাদের মূল কান্ট্রি। বিজেপি, এই যে বিজেপি দেখেন সাম্প্রতিক আমি মনে করি তন্ত্র 1000 আসবে, বিদ্যা দিয়ে ওদের টেনে এসে নিয়ে যাব। কিন্তু যখন দেখলো 2000 থেকে 20,000 চলে গেছে, 20 থেকে 50,000 চলে গেছে, 50,000 থেকে 2 লাখ চলে গেছে, তখন আর পুলিশ টুলিশ দিয়ে আর ও কাজ হচ্ছে না। এবং সেখানে আপনি লক্ষ্য করছেন মুসলিম ছেলে মেয়েদেরকে টার্গেট করে তাদেরকে টেনে হেসে নিয়ে যাওয়া হচ্ছে। মানে মুসলিমরা শান্তিপূর্ণ ভাবে তার অধিকারে, তার নাগরিকের কথা বলছে, তার বাসিদার কথা বলছে, তার কাজের অধিকার বললে, টার্গেট যে আছে কর্পোরেট আর যদি এটা জি, ধন্যবাদ। আপনারা জানেন যে আপনি যে বলেছেন যে মুসলমানদেরকে নিধন করার চেষ্টা করতেছে বিভিন্ন জায়গায়, মসজিদ ভাঙতেছে, গরু কোরবানির নামে নির্যাতন করতেছে, হত্যা করতেছে, লুটপাট করতেছে। এর একটাই কারণ, মুসলমানদেরকে এখানে আর রাখবে না। কিন্তু পাশাপাশি আপনি কিন্তু আরো একটা ব্যাপার হয়তো বা জানেন না, যে কোথাও যদি যুদ্ধ হয় সেইখানে কিন্তু সৈন্য পাঠায় মুসলমানদের আগে সামনে। আমি আপনাকে একটা মজার ব্যাপার বলি, আমি 2বার হজে গেছি, তখন আমি ভারতীয় মুসলমানদের সাথে হজে কথা বলেছি। কথা বললে তাদের সাথে কথায় একটা জিনিস প্রমাণ হয়েছে, তারা প্রচন্ড দেশপ্রেমিক, ভারত প্রেমিক, ভারতকে তারা ভালোবাসে। কোনোভাবে ভারতের বিপক্ষে তারা কোনো সময় কোনো কথা বলে না। তখন আমি একটা পর্যায়ে বললাম যে আপনাদের যে এত নির্যাতন করে মারে, আপনারাই বলতেছেন যে যেখানে যুদ্ধ হয় সেখানে মুসলমানদের সৈনিক আগে পাঠায় যাতে আপনারা মরে যান। বলছে তারপরেও যেহেতু ওই দেশে জন্মাইছি, আপনি যেটা বলেছিলেন যে ওনারা ওই দেশে জন্মেছে ওই দেশেই থাকবে, এইটা কিন্তু প্রচন্ড ভাবে আছে। এবং আমি একবার 15 দিন গিয়ে ভারতে ছিলাম, বিভিন্ন জায়গায় ঘুরেছি, সেখানেও দেখেছি মুসলমানদের বাড়িতে বাড়িতে গিয়েছিলাম, তারাও এই একই কথা বলেছে। তাই আজকে এই যে বিজেপি কট্টরপন্থী হিন্দু মোদি যা করতেছে, এটা সম্পূর্ণ অন্যায়, অবিচার, নির্যাতন, স্বৈরাচার, ফ্যাসিস্টের মতো আচরণ করতেছে। তাই আমি ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় সহ পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, এই আপনার কাশ্মীর, এই সমস্ত জায়গায় 7 সিস্টার, আমি তাদেরকে আহ্বান জানিয়েছিলাম 2 দিন আগে যে আপনাদের এখনই সময়, এই মোদি হিন্দুত্ববাদী নামে ধর্মনিরপেক্ষতা সংবিধানে, অথচ কোনো সংবিধান না মেনে সে কট্টরপন্থী, তার আরএসএস যেটা কট্টরপন্থী হিন্দু, তাদের মাধ্যমে আজকে মুসলমান নিধন করে এবং তাদেরকে নির্যাতন করে, তারা যাতে পাকিস্তান, বাংলাদেশ বা অন্যান্য দেশে চলে যায়। আপনারা জানেন যে পাশাপাশি অন্য যে দলগুলো আছে তারা কিন্তু সেইটা চাচ্ছে না। আজকে ভারতে যে ককরোচ জনতা পার্টি যে আন্দোলন করতেছিলেন, সেই আন্দোলনে তারা কিন্তু মোদি যে এরকম তাদের প্রশ্নপত্র ফাঁস বা অন্যটার সাথে সাথে মোদির ব্যাপারটাও কিন্তু তারা সব জায়গায় বক্তব্য বলেছে। মোদি একটা হিংসুক, মোদি এই আপনার রাষ্ট্রবিরোধী কাজ করতেছে, মোদি আপনার নির্যাতন করতেছে, অন্যদের উপর ধর্ম নিরপেক্ষতা রাখতেছে না, এইগুলো কিন্তু তারা বলেছে।
সেইখানে আপনার আজকে যদিও আন্দোলন স্থগিত, আমরা অনেক সময় বলি, ভালো শোনা যাচ্ছে না আপনারটা? চলে যাচ্ছে। জি জি, আমি 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 মঞ্জুর ভাই, আপনি ধরুন একটা ট্রান্সপোর্ট লং ড্রাইভে গেলে মাঝপথে একটা ব্রেক দিয়ে আবার তার পেট্রোল ফুয়েল প্যাসেঞ্জারদের এনার্জি নিয়ে আবার সেই গন্তব্য ডেস্টিনেশনে যায়। আমরা কিন্তু স্বাভাবিক মানে ব্রেক দিয়েছি মানে আমরা যায় নাই, আমরা আমাদের জায়গাতে আছি, আমাদের অবস্থান আছি, আমরা গভর্নমেন্ট অ্যাক্টিভিটি অবজার্ভ করছি, আবার আমরা অ্যাকশনে আবারও যাব। জি, তাই আমি মনে করি এই আন্দোলন আবার যে কোনো সময় দাবানলের মতো উঠতে পারে। সবসময় জানবেন যে থেমে এগিয়ে যদি যায়, এই আন্দোলন খুব শক্তিশালী হয়। তাই আমাদের বাংলাদেশেও কিন্তু আপনারা দেখেছিলেন যে কোঠা আন্দোলনের এক সময় ওরা বলেছিল যে আমরা কোঠা আন্দোলন পেয়েছি, আমাদের শেষ, আমরা আর যাব না, কিন্তু সেখানে থেমে আবার কিন্তু কঠিন আন্দোলন হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে এই আপনার ভারতের যিনি আছেন, তিনি আপনার তার অত্যাচার নির্যাতন এবং এত স্বৈরাচার ফ্যাসিস্টের যে কাজগুলো করেছেন, তার বাংলা কথায় হচ্ছে যে পাপের পাল্লা ভারী হয়ে গেছে। আর হিন্দুদের কথায় যে ও নরকে যাওয়ার সময় হয়ে গেছে, তাই তাকে কোনো ছাড় দিবে না। এবং আমার মনে হয় আবার একটা থেমে ফুঁসে উঠবে বিভিন্ন কথা নিয়ে। আমরা দেখেছি ছাত্ররা বা এই কক্রোশ পার্টি আন্দোলন করলেও সেখানে কিন্তু মোদির আদি অন্ত সব বক্তব্যে তুলে ধরেছেন এবং সর্বত্র মোদির পদত্যাগ চেয়েছেন, মোদির গদি ছাড়তে বলেছেন। যদিও আজকে শিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিবকে পদত্যাগ করে একটি ধামাচাপা আছে, সেই ধামাচাপা মনে হয় থাকবে না। অবশ্যই ভারতবর্ষে এই মোদির আপনার পতন হবে এবং সেটা হতে যাচ্ছে। কারণ যে ভারত আপনার যখন স্বাধীন হয় সেই সময় প্রায় ৬২,০০০ মুসলমান, অর্থাৎ ৯৩,০০০ মুসলমানের মধ্যে ৬২,০০০ মুসলমান ছিলেন এই শহীদ হয়েছিলেন। মুসলমানদের যে ভূমিকা, মুসলমানরা এই ভারতকে স্বাধীন করেছে, অথচ সেই মুসলমানকে সে ঘৃণিত চোখে এবং তাদের উপর নির্যাতন, তাদের উপর সহিংসতা এবং তাদের কেন যেন খামাখা একটা, কেন মুসলমানরা আছে এরকম তাদেরকে এই দেশে থাকাটাই মহাপাপ। আপনি থাকুন, আপনাদের আলোচনা পয়েন্ট টু পয়েন্ট নিচ্ছি। মোহাম্মদ মাসুম যে বললেন ৬২,০০০ মুসলিম ভারতের স্বাধীনতায় আন্দোলন, আমি এখান থেকে আসছি যে কংগ্রেস ধর্ম অবস্থান থেকে মুসলিমদের একটা একটা প্রায়োরিটি দেয় সামাজিক ভাবে, রাজনৈতিক ভাবে। মোহাম্মদ মাসুম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি জি। আমি বলছি যে কংগ্রেসের যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, তাদের যে অ্যাটিচিউড, বিজেপি হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এবং কংগ্রেস রাজনীতিতে মুসলমান দেয়, মুসলমান তার একটা ভ্যালু দেয়, তার একটা ইম্পর্টেন্টও দেয়। বিজেপি আসলে বিজেপিকে তার এই শ্যামা মুখার্জি সব তারা ছিলেন, তাদের আদি পিতা আদি নেতাদের, তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন চাই। কিন্তু ভারতের এই রাষ্ট্রকে এরকম একক হিন্দু রাষ্ট্র করা, কারণ আপনি ইন্দিরা গান্ধী রাজনৈতিক আরো কিছু নজরুল ভাই, আসলে আপনাকে গোড়ার ইতিহাসটা জানতে হবে। অ্যাকচুয়ালি আরএসএস এর যারা নেতা, ডক্টর কেশবরাম অ্যাডগয়ার ফাউন্ডার, যে ওনারা অ্যাকচুয়ালি কংগ্রেসই করতেন। আপনার ১৯২৫ সালে আপনার মহারাষ্ট্রে আপনার এই উচ্চবর্ণের হিন্দু এবং জমিদারদের সাথে আপনার নিম্নবর্ণের হিন্দু এবং কৃষকদের একটা বড় ধরনের মারামারি হয়। এই তখন এই কংগ্রেসের ভিতরে যারা উগ্র পুঁজিবাদী ছিল, সাম্প্রদায়িক ছিল, তখন তারা কংগ্রেসকে বলল যে
যে এই উচ্চবর্ণের হিন্দু এবং জমিদারদের পক্ষে দাঁড়ানোর জন্য। তখন কংগ্রেসের নেতারা এটা অস্বীকার করলো। এই তখন এই বিজেপির যে ফাউন্ডার ডক্টর এই হেডগোয়ার, তখন উনি সিদ্ধান্ত নিলেন যে উচ্চবর্ণের হিন্দুদের স্বার্থ, পুঁজিপতিদের স্বার্থ, জমিদারদের স্বার্থ রক্ষার্থে একটা রেডিক্যাল জঙ্গি সংগঠন করা দরকার। তখন উনি কংগ্রেস থেকে বাইরে হয়ে ডক্টর হেডগোয়ার তখন আপনার এই আরএসএস